index.js এর মধ্যে কোডে চেঞ্জ আছে। কোড চেঞ্জ বলতে এইখানটা চেঞ্জ আছে, এইটুখানি চেঞ্জ আছে, এটা ছিল, এটা ওখানে ছিলই না ওই কোডটার মধ্যে, ওই কোডটা উড়ে যাবে কিন্তু আমার আজকে, যে কোডটা আমার index.js এর মধ্যে ছিল, তোরা index.js কে আলাদা ফাইল করে কপি করে রেখে দিবি ওই কোড, ভবিষ্যতে যদি লাগে। আমার কাছে সব ব্যাকআপ থাকে তো আমার অসুবিধা হয় না। ওটা তো নোটপ্যাডটা রেখে দেবো। আমি নোটপ্যাডটা রেখে দিবি, তাহলে ওর কোড তো পুরোনো দিনের কোডগুলো থাকছে, যদি কখনো পুরোনো কোডগুলো লাগে তার জন্য। নতুন কোড ঢুকবে এখানে, app.post এত ছোট, এটা লগইন আজকে আমরা করবো না, শুধু একটাই সিকোয়েন্সে সব আছে এটার মধ্যে না, একসঙ্গে তিনটে কাজ আছে। এইটা তোরা আমরা যখন কোড কপি পেস্ট করে দেখবি কোন জায়গাটা নিচ্ছি দেখবি, রেজিস্টারটা নেব, লগইন নেব না, ফরগেট পাসওয়ার্ড নেব না, আর ডিবিতে চেঞ্জ থাকবে না, শুধু এখানে অনুষ্কা থাকবে, অনুষ্কা তো অলরেডি তৈরি করা, অসুবিধা হবে না। আর এটাও চেঞ্জ না, নোট.js এর চেঞ্জ না, auth.js নেই, হ্যাঁ এখানে সাইন আপ আছে, সাইন আপ মানে ফ্রন্ট এন্ড পেজ বানাবো, পেজে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে পেজ বানানো রয়েছে, এটা হচ্ছে পেজের কোড। নরমাল দেখ এখানে নতুন নতুন জায়গা থেকে পুরনো জিনিস দেখতে পাবি, ডিভ ট্যাগ আছে, ফর্ম ট্যাগ আছে, ইনপুট ট্যাগ আছে, দেখতে পাচ্ছিস, বাটন ট্যাগ আছে, এগুলো তোদের HTML এর কোড। শুধু ভেতরে ভেতরে কিছু কিছু চেঞ্জ আছে, 10-15 লাইনের চেঞ্জ আছে, সেটা বোঝার মতো জায়গা আছে অনেক কিছু। আর হয়ে গেল হোম পেজ একটা বানিয়ে রাখবো, যে লগইন হলে মানে সাইন আপ হলে হোমে পাঠিয়ে দেবো একটা। আর app.css আছে, যেখানে আমি ডিজাইনটা CSS এ রাখবো, এই app.css এর মধ্যে রাখবো আপাতত, অন্য জায়গায় রাখা যায়। app.js এ কলটা করে কি করে শেখাবো, এইখানে নতুন জিনিস আছে কটা, প্রথম দিয়ে শুরু করছি। সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রজেক্টের মধ্যে আমার যে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড বন্ধ করছি এখন, ব্যাক এন্ডে হাত দেবো পরে, আগে ফ্রন্ট এন্ডে একটা পেজ বানাবো, SRC এর মধ্যে ঢুকবো, SRC এর মধ্যে রাইট ক্লিক কর বা এখান থেকে ক্লিক কর নিউ ফাইলে, sign up.js, sign up.js পেজ বানালাম একটা পেজ, সাইন আপ হয়ে গেলে কোন পেজে যাবে, সাইন আপ হয়ে গেলে একটা পেজে যাবে, তার জন্য একটা home.js বানিয়ে রাখলাম, home.js বা login.js যেটা খুশি তুই করতে পারিস, তুই যেখানে কল করতে যাবি তখন, এটা তোর প্রজেক্ট না ছোট কাজ হচ্ছে জন্য আমি বললাম সাইন আপ হয়ে গেলে অন্য পেজে পাঠিয়ে দেবো, সে পেজ কোনটা, home.js, আর না হলে অন্য কোনো পেজে পাঠাবে না, এরা শো করবে। এই দুটো পেজ আমার বানানো রেডি হয়েছে। আর আমার app.css আগে থেকেই থাকে, দেখ এর মধ্যে অলরেডি কিছু CSS থাকে, সেই CSS টাকে উড়িয়ে দিয়ে আমার CSS টা ঢোকাবো, দরকার হলে এটাকে রেখে দিও, নতুন CSS ঢোকাতে পারি, নিচেই কপি পেস্ট করে দেবো, সে নতুন CSS ঢুকে যাবে। বাট কোনো একটা ফাইল বানালি দিয়ে .css যেরকম style.css বানালি সেটাকে কল করা যায়, কি করে কল হয় পরে শিখছি। আগে তাহলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডে দুটো জিনিস ইনস্টল করতে হবে, আগে সেই ইনস্টলেশন জিনিসটা বুঝিয়ে দিই, কি কি ইনস্টল করতে হবে কেন ইনস্টল করতে হবে। তিনটে জিনিস ইনস্টল হবে। আচ্ছা ওই ইয়েটা ব্যাকএন্ডেরটাই সবসময় আমাদের কি ম্যানুয়ালি রান করতে হবে? সবই রান করতে হবে। তবে ওখানে একটা সার্ভার যদি না চলে ডেটা কোথায় পাঠাবে তুমি, ঢুকবে না তো, সার্ভারটা আগে চলতে হবে তো, সার্ভার সবসময় ম্যানুয়ালি ব্যাক এন্ড তো সার্ভার, ফ্রন্ট এন্ড তো পেজ, ফ্রন্ট এন্ড কোনো কাজই না, যা কাজ হয় ব্যাক এন্ডে কাজ হয়, যা কানেক্টিভিটি সব ব্যাক এন্ডে থাকে, ফ্রন্ট এন্ড শুধু শো অফের জন্য। আমার ভাষা বলো না কি, আমার ভাষা ফ্রন্ট এন্ড কি, সুন্দর দেখতে নেই আচ্ছা ফ্রন্ট এন্ড, ভেতরে কি ঘাপলা রয়েছে সেটা সেই যাবে, ভেতর সামনে সুন্দর দেখতে পেয়ে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড হচ্ছে ভেতরে ঘাপলা করে রেখে দিয়েছে, সেটা ব্যাক এন্ড। ব্যাক এন্ড ঠিক থাকলে ফ্রন্ট এন্ড ভালো না হলেও চলে, সুন্দর থাকতে হয়। স্যারের মধ্যে মিডলওয়্যারের কাজ করে। আমি ডেটা ট্রান্সমিশনের কাজ করি, ওই তো ডেটা যাওয়া আসার মাধ্যম হিসেবে কাজ করি। আরে ওই কি ছিল বডি পেজ, তোরা বেরিয়ে যাওয়ার পরে তার স্টুডেন্ট করে পাবো না, তখন আমি ওই ইয়ের কাজ ঘটক বডি পার্সন বডি পার্সন স্যার হচ্ছে বডি পার্সন। বডি পার্টস সিটি কোথায়, আরে ওই তো, আরে ওই বডি টুকুনি পার্টসের কাজ কি, আরে ওই মিডলওয়্যার ডেটা পাস করার জন্য ইউজ হয়। আমরা কর্স ইউজ করব, আরে আপনি Course use আপনার করবো। না অলরেডি শিখে নিয়েছেন ওই টুকুনি আছে। বডি পার্টস ইউজ করব না পুরো দিন, হ্যাঁ পারফেক্ট বডি পার্টস আপনি নতুন করে শেখাটা তাই ভালো। এখন কর্স ইউজ হয়, রাউটার ডম ইউজ হয়, আর অ্যাক্সিয়াস ইউজ হয়, দেখ টাকা তিনটে জিনিস লেখা এই রয়েছে। পুলিশ না স্যার পাজে উড়ে নিয়ে চলে গেল, আমরা বেসিক কিছু জানি না, আমরা কিছু জানি না। ভালোভাবে আমি তো শেখাবো। এমনি ছোটবেলা থেকে আচ্ছা শোন ভালো করে,
এর আগে থান্ডার ক্লায়েন্ট ইউজ হচ্ছিল, হ্যাঁ। এখন আর থান্ডার ক্লায়েন্ট নেই, পেজ আছে, ঠিক? তাহলে ডেটা থান্ডার ক্লায়েন্ট থেকে কোথায় নিয়ে যাচ্ছিল? ডেটাবেসের কাছে। Database এ। এবার কোথা থেকে? পেজ থেকে ডেটাবেসের কাছে। পেজ থেকে, পেজ কি? রিঅ্যাক্ট। এই যে এটা বানালাম না, এই যে দুটো ফাইল বানালাম, আমি এখন ফাইল নিয়ে কিছু করিনি, কিন্তু একটা signup.js একটা home.js, দুটো ফাইল বানিয়েছি, দুটো ব্ল্যাঙ্ক আছে, আপাতত একটু পরে কপি পেস্ট করবো। এই দুটোকে এই যখন এসআরসির মধ্যে দিলাম আর ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে করলাম, এই দুটোই তাহলে হচ্ছে রিঅ্যাক্ট পেজ। এই দুটো পেজে শুধুমাত্র পেজের ডিজাইনিং তৈরি করতে পারি, যেখানে সাইন আপ পেজ, লগইন পেজ, ফরগেট পাসওয়ার্ড পেজ, হোম পেজ, এই সমস্ত পেজ, আপডেট পেজ, ডিলিট পেজ, এরকম পেজ হবে, আপডেট ডিলিট, এই সমস্ত কাজগুলো হবে, মানে পেজ এগুলো। যখনই ফ্রন্ট এন্ডের মধ্যে এসআরসির মধ্যে কোনো পেজ বানাবো .js দিয়ে, সেগুলো হচ্ছে সব রিঅ্যাক্ট পেজ। এখানে অন্য কোনো কিছু ঢুকতে পারে না রিঅ্যাক্ট ছাড়া। এখানে শুধু রিঅ্যাক্ট পেজ, ব্যাকএন্ডের মধ্যে এক্সপ্রেস পেজ থাকে, ব্যাকএন্ডের মধ্যে নোড থাকে, ব্যাকএন্ডের মধ্যে আর একচর মারবো, এক্সপ্রেস বলেছি, এক্সপ্রেস, মঙ্গুজ, এগুলো বলছি, অত পেজের নাম। কোন কোন ইয়ে লাগছে, কোন ল্যাঙ্গুয়েজ লাগছে সেটা বলছি। তাহলে ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট জেএস ল্যাঙ্গুয়েজ লাগে কাজ করতে গেলে। ফ্রন্ট এন্ডের পেজ থেকে অ্যাক্সিওস কি কাজে লাগে? এখানে দেখি অ্যাক্সিওস আছে, একটা জিনিস মনে আছে, স্ল্যাশ এপিআই স্ল্যাশ অথ। আমি কি বানাচ্ছিলাম? এটা এপিআই পাথ বানাচ্ছিলাম, যার মাধ্যমে ডেটা পাঠাবো। এই অ্যাক্সিওস হচ্ছে ফ্রন্ট এন্ডের রিঅ্যাক্ট পেজ থেকে ব্যাকএন্ড, ব্যাকএন্ড মানে যে ব্যাকএন্ড ফোল্ডারের মধ্যে index.js, তার কাছে নিয়ে যাওয়ার জন্য ইউজ করা হয়। অ্যাক্সিওস একটা এপিআই এর কাজ করবে। অ্যাক্সিওস ফ্রন্ট এন্ড পেজ থেকে ব্যাকএন্ড index.js এর কাছে এপিআই বানিয়ে ডেটা নিয়ে যাওয়ার কাজ করবে। আচ্ছা, এবার রিঅ্যাক্ট রাউটার ডম, আমরা এই ট্যাগ শিখেছিলাম ছোট থেকে। এই ট্যাগ অ্যাঙ্কার ট্যাগের কাজ করে, এক পেজ থেকে অন্য পেজ লিংক, লিংকে ক্লিক করলাম অন্য পেজে ডেটা পাঠাবো, এই সমস্ত কাজগুলো রিঅ্যাক্ট জেএস বোঝে না। রিঅ্যাক্ট জেএস লিংকে ক্লিক করলে অন্য পেজ যাবে বোঝাতে গেলে রিঅ্যাক্ট রাউটার ডম ইনস্টল করতে হয়। রিঅ্যাক্ট রাউটার ডমের মধ্যে লিংক বলে একটা ট্যাগ আছে, ওই লিংক ট্যাগ দিয়ে আমরা এক পেজ থেকে অন্য পেজে লিংকিং করব। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, আমরা এইটা দিয়ে ওরকম এক পেজ থেকে অন্য পেজে যেতে পারি, ঠিক আছে, প্লাস এইচটিএমএল এর অ্যাঙ্কার ট্যাগ দিয়ে যেতে পারি। এবার যদি আমরা এইচটিএমএল শিখে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে অন্য পেজে যেতে পারি, তাহলে এটা কেন মিস করি? HTML কে বলা হয় স্ট্যাটিক পেজ। HTML ইজ নট এ ডাইনামিক পেজ। সেখানে কানেক্টিভিটি কোড করা যায় না। শুধু সাইন আপ পেজ বানিয়ে রাখলাম, শেষ, বাটনে ক্লিক করলে কিছু কাজ হবে না। যে জাভাস্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায় না, জাভাস্ক্রিপ্ট কানেক্টিভিটি কাজ করে না। প্লেন জাভাস্ক্রিপ্ট কানেক্টিভিটি কাজ করে না। প্লেন জাভাস্ক্রিপ্ট যা জিনিস বানিয়েছি ওই সব কাজ করে, যেটা করলাম ছোটখাটো ক্যালকুলেটর বানালি, ওয়েদার ফোরকাস্ট, ওই সব কাজ করে জাভাস্ক্রিপ্ট। যদি অ্যাডভান্স কিছু কাজ করতে চাস তার জন্য রিঅ্যাক্টই লাগে, তাছাড়া রিঅ্যাক্ট লাগে, নালে পাইথন জ্যাঙ্গো লাগে, নালে পার্ল লাগে, রুবি লাগে, ডটনেট লাগে, পাইথন লাগে, ফ্ল্যাটার অন্য কাজ করে, ফ্ল্যাটার তো অ্যাপ ডেভেলপমেন্ট। পেজ ডিজাইনিং, পেজ ডিজাইনিং। ফ্ল্যাটার হচ্ছে কি বলতো, এমন একটা অ্যাপ যেটা মোবাইলেও চলবে, সেই অ্যাপটা ল্যাপটপেও হ্যাঁ চলবে। হ্যাঁ। ফ্রেমওয়ার্ক একটা, যেটা বোথ ল্যাপটপ আর মোবাইলে কি হয়, তোর Data পিক্সেল তো চেঞ্জ হয়ে যাচ্ছে, দুটো পিক্সেলের সেম কাজ করে, ফ্ল্যাটার ইউজ করা হয়। ডিজাইনিং এর মধ্যেই পড়ে ওটা। ভেঙে দে গরিবের এটাকে, এরকম করে চেপে দিয়েছে ঘড়িটা, ভেঙে গেল মনে হয়, এরকম করে ভেঙেছিল আগে। আপনি ঢব্বাই কোনো একটা দেখান দেখি, কোথায় বাবা? চাপ দিয়েছিলিস তো, হাত পড়েছিল তোর, বডিতে পড়েনি, ঢব্বাজি করো হাতটা। ইচ্ছা করে করে দিল, করেছে স্বীকার করে না। আচ্ছা, অ্যাক্সিওস হচ্ছে যেরকম এপিআই স্ল্যাশ অথ কি করছিল, পাথ ক্রিয়েট করছিল, এরা ফ্রন্ট এন্ড থেকে মানে থান্ডার ক্লায়েন্ট থেকে মঙ্গুজে ডেটা পাঠানো। এবার আমি আর থান্ডার ক্লায়েন্ট নেই, এবার পেজ আছে আর ডেটাবেস আছে, এটা পেজ এটা ডেটাবেস, মাঝখানে মঙ্গুজ রয়েছে, বাকি সবাই রয়েছে জায়গা ডেটা পাঠানো। ফ্রন্ট এন্ড পেজ থেকে কোথায় যাবে? প্রথমে ব্যাক এন্ডের কাছে যাবে, ব্যাক এন্ড মঙ্গোডিবির কাছে পাঠাবে। তাহলে ফ্রন্ট এন্ড পেজ থেকে ব্যাক এন্ডের কাছে পাঠানোর জন্য যে লাগে সে হচ্ছে অ্যাক্সিওস। অ্যাক্সিওস ফ্রন্ট এন্ড পেজ থেকে কোনো একটা এপিআই এরকম বানানো হবে স্ল্যাশ দিয়ে দিয়ে, সেই এপিআই এর মাধ্যমে ব্যাক এন্ডের কাছে পৌঁছাবে, তারপর ব্যাক এন্ড কাজ করবে, ব্যাক এন্ড নিজের মতো কাজ করে ডেটাবেসে পাঠাবে এটা। আর রিঅ্যাক্ট রাউটার ডম এক পেজ থেকে অন্য পেজে লিংকিং এর জন্য লাগে। রিঅ্যাক্ট রাউটার ডম অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমাদের 3-4টে জিনিস আজকে লাগবে, আর একটা কোর্স আছে। এবার বললি থান্ডার ক্লায়েন্ট তো নেই, তাহলে ব্যাক এন্ড থেকে, তাহলে ব্যাক এন্ড থেকে মঙ্গোডিবি কাছে ডেটা পাঠানোর জন্য কোর্স লাগে। এটা
যখন থান্ডার ক্লায়েন্ট ছিল তখন থান্ডার ক্লায়েন্ট নিজেই ডেটা পাঠিয়ে দিয়েছিল মঙ্গুজের মাধ্যমে। এখানে মঙ্গুজ রয়েছে কিন্তু ব্যাকএন্ড থেকে থান্ডার ক্লায়েন্ট তো আর নেই যে ডেটা পাঠিয়ে দেবে। তাহলে ব্যাকএন্ড থেকে ব্যাকএন্ড কি এটা কোডিং তো, ওখানে কোনো সফটওয়্যার নেই যে পাঠিয়ে দেবে। আগে সফটওয়্যারটা ছিল যে পাঠিয়ে দিচ্ছিল, এবার হচ্ছে ব্যাকএন্ড এটা কোডিং এর জায়গা যেখানে কোড লেখা ছিল কতগুলো পেজে, সেই ব্যাকএন্ড পেজ থেকে কর্স ডেটাগুলোকে নেবে মঙ্গুজের মাধ্যমে মঙ্গোডিবিতে পাঠাবে। জেসন ফরম্যাটেই যাবে। সব জেসন ফরম্যাটেই যায়, অন্যভাবে যায় না, জেসন ছাড়া হয় না কাজ। থান্ডার ক্লায়েন্ট থাকলে তাহলে কর্স মিডলওয়্যারে কাজ করবে এখানে। যেটাকে তুই বলছিস বডি পার্সার, সেই বডি পার্সারটাই হচ্ছে কর্স। এখনকার দিনে বডি পার্সার ইউজ হয় না, কর্স ইউজ হয় মিডলওয়্যার হিসাবে। ওই মিডলওয়্যারটা কাজ করছে কোথায়? ব্যাকএন্ড আর মঙ্গোডিবির মাঝখানে মঙ্গুজের থ্রু দিয়ে এটা নিয়ে যাবে। অ্যাক্সিওসটা কিভাবে কাজ করছে? অ্যাক্সিওস আবার কাজ করছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড ডেটা, যেটা ব্যাক এন্ড যে কোডিং তার মাঝখানে অ্যাক্সিওস একটা রাস্তা তৈরি করছে, রাস্তা ব্রিজ। ফ্রন্ট এন্ড পেজ এটা সাইন আপ পেজ আর ব্যাক এন্ড এর মধ্যে index.js। তবে ফ্রন্ট এন্ডে সাইন আপ করা, ফ্রন্ট এন্ডে সাইন আপ ডট জেএস পেজ থেকে ব্যাক এন্ডে index.js পেজের কাছে ডেটা পাঠানোর রাস্তা হচ্ছে অ্যাক্সিওস। আর ব্যাকএন্ড থেকে ডেটাবেসে পাঠানোর জন্য হচ্ছে কর্স আর রিয়েক্ট রাউটার ডম হচ্ছে লিংক করার জন্য। মানে ক্রিয়েট অ্যাকাউন্ট করলেন যে অন্য পেজে গেল। রিয়াক্ট রাউটার ডট লগইন ছিল, লিংক ক্লিক করলে অন্য পেজে চলে গেল। অন্য পেজে পাঠানোর জন্য লাগে রিয়াক্ট রাউটার ডমের মধ্যে অনেক কিছু আছে, নেভিগেট ফাংশন আছে, রাউটার ফাংশন আছে, ব্রাউজ রাউটার আছে, রাউটস আছে, অনেকগুলো আছে। আচ্ছা এই এক্সপ্রেস মানে কোনটা জানো যেটার মধ্যে আমরা কোডটা লিখি না? এক্সপ্রেস হচ্ছে index.js এর কোডিং যেটা, যেটার মধ্যে কোডটা লিখি হ্যাঁ। তাই তো? আর নোড.js কোনটা জানো? নোড রান করা, নোড রান করে। এদেরকে তো সব ফ্রেমওয়ার্ক রান করাচ্ছে পুরো জিনিসটাকে। এবার হচ্ছে আমাদের ফাইল কোনটা, এটা না, এটা বন্ধই করে দে, লাগবে না। আমি এখান থেকে কপি পেস্ট করব। তোর প্রজেক্ট এটা, তোর প্রজেক্ট এটা। এখানে সাইন আপ একদম ব্ল্যাঙ্ক। তো সাইন আপের কোড করার আগে আমি টার্মিনাল আগে ইনস্টল করে নিচ্ছি। এক্ষেত্রে যেহেতু আগের বার শুধু ব্যাক এন্ড ছিল, ফ্রন্ট এন্ড ছিল না, একটা টার্মিনাল দিয়ে রান করে চলছিল, এখন একটা টার্মিনাল দিয়ে হবে না। সিডি স্পেস ব্যাক স্ল্যাশ ফ্রন্ট এন্ডে ঢুকলাম। ফ্রন্ট এন্ডে দুটো জিনিস ইনস্টল করতে হবে বলেছি। ব্যাক ছিল না মনে হয়। ব্যাক এন্ড সিডি ডাইরেক্ট ছিল, ও সিডি ফ্রন্ট এন্ড তার মধ্যে মাই অ্যাপ। আচ্ছা সিডি ব্যাক এন্ড তার মধ্যে ফ্রন্ট এন্ড এটা মন না থাকলে করানো যাবে না, এটা কঠিন, বিশ্বাস কর। npm স্পেস i স্পেস রিঅ্যাক্ট, প্রথমে অ্যাক্সিওস করি, আগে পরে কিছু ম্যাটার করে না। হ্যাঁ npm স্পেস i স্পেস অ্যাক্সিওস। ঘুমিয়ে যাচ্ছে। লাইটটা জ্বালিয়ে দিন, স্যার ঘুমাচ্ছে। দিশানি ঘুম পাচ্ছে। কথা বললি অ্যাক্সিওস ঘুমা, আমার কিছু না, তোরা ঘেটে মরবি। npm স্পেস i স্পেস রিঅ্যাক্ট, এক চড় মারবো তোকে, ওর ব্যাকএন্ডে আছে রাউটার ডম, এই দুটো জিনিস ইনস্টল করে দিলাম। হয়েছে, সিলেক্ট কর, এই ফ্রন্ট এন্ড রেডি। এবার এর মধ্যে যদি ব্যাকএন্ড ডট ডিজাইন ঢুকিস, ব্যাকএন্ড ডট দেখতে পাবি কি কি ইনস্টল করলাম। ডিপেন্ডেন্সির মধ্যে অ্যাক্সিওস ঢুকলো, দেখ রিঅ্যাক্ট রাউটার ডম ঢুকলো, এগুলো ঢুকে গেল। এটা ফ্রন্ট এন্ডে করি, এটা ফ্রন্ট এন্ডে হলো। এবার ব্যাকএন্ড ফোল্ডার আলাদা করে বানিয়ে নে একটা, এই প্লাস সাইনটা ক্লিক কর, অন্য একটা খুললো, আগেরটাকে বন্ধ করবি না, ওটা ফ্রন্ট এন্ডের জন্য, এটা আবার ব্যাক এন্ডের জন্য। ব্যাকএন্ড চালাতে গেলে সিডি সিডি স্পেস ব্যাকএন্ডে ঢুকলি, বুঝছে, সিলেক্ট কর npm স্পেস i স্পেস কোর্স। আগে ব্যাকএন্ডের এটাকে খুলে দেখে নিতে পারিস, npm যেটা ব্যাকএন্ড ডট ডিজাইনের মধ্যে ঢুকবে না, একটা প্রজেক্ট বানাবো নাকি তোর মধ্যেই করবি। ওটাকে অবজেক্ট করে আমি আগেগুলো যাতে থাকে, দেখ এর মধ্যে কোথাও নেই কিন্তু। হ্যাঁ কোর্স, এবার কোর্সটা ইনস্টল মারছি, হয়েছে, কোর্স ঢুকেছে, ব্যাকএন্ডে হয়েছে। ব্যাকএন্ডের প্যাকেটেশনে কোর্স ঢুকে গেল, ফ্রন্ট এন্ডের প্যাকেটেশনের মধ্যে আমার যে দুটো দরকার ছিল সে দুটো পেয়ে গেছি। 20 দিয়ে এখন পরে আবার অন করবো।
এটা সাইন আপ লাগবে আমার, হ্যাঁ আগে আমি রেডি করে রান করি তারপর বোঝাবো। তাহলে এটা আমার সাইন আপ পেজ, ব্যাকএন্ডে index.js আছে, index.js এর কোড দেখ কয় পেজ হচ্ছে, এই অবধি আগের দিন কয় কমন ছিল, এখানে নতুন কোড এটা, আর এটা নেবো না, বাকি চাই না, বেশি সোজা লাগবে, ব্যাকএন্ডটা বেশি সোজা লাগবে, যেটা কঠিন লাগছিল পুরো এটাকে এই নে, এলো। এবার লগইন নেব না, ফরগেট নেব না, এই পুরো কোড যাবে কিন্তু, হ্যাঁ পুরো আবার কপি পেস্ট করে দিবি না, তাহলে ওগুলো আবার কাজ করবে না। ওগুলো কমেন্ট আছে কিছু হবে না। কেন? তুই তো স্ল্যাশ দেখলে দেখতে পাবি, দেখ তুই স্ল্যাশ দেখে ফরগেট মনে পড়ে যাবে, ফরগেটটা আমি করে করিনি, স্ল্যাশ দেখতে পাবি, লগইন তার লগইন করিনি, স্ল্যাশ রেজিস্টার রেজিস্টার করেছি, এই একটাই কোড, এইটুখানি কোড নিবি, আর লাস্ট দু লাইন নিবি, এই লাইনের দুটো কাজ মনে আছে তো, ভিডিও আছে সার্ভার ইজ রেডি বলে দুটো কপি করলাম, পেস্ট করলাম, index.js রেডি, আর কোনো কিছুতে হাত দেবো না, db.js এ হাত দেবো না, যা আছে অনুষ্কারী নামে তৈরি হবে, মডেলস এর মধ্যে node.js এ হাত দেবো না, রেডি, আর auth.js লাগবে না আমার, অথেন্টিকেশনের গল্প নেই আজকে, অথেন্টিকেশন অন্য জায়গায় হবে। অতি 100 লাইনে লাগে তো, হুম 100 লাইনে লাগে auth আর এখানেই করবো আমরা, পরে করবো। হলো, এবার এগুলো বন্ধ করে দে, সব হয়ে গেছে, রেডি, সেভ কর, বন্ধ কর। আর যে অশিক্ষিত গুলো আমি নাম বলছি না, কিছু অশিক্ষিত আছে প্যাকেট ডটেশনে কোনো স্ক্রিপ্ট ঢোকালো দু লাইনের কোড, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে না, কন্ট্রোল এস দিয়ে সেভ না করে প্যাকেজটাকে রান করতে যায়, তখন রান করে না, তাদের রান করবে না। যে কোনো পেজে চেঞ্জ করা মানে কন্ট্রোল এস দিয়ে সেভ করা জরুরি, নাহলে পুরোনোটাই থাকে। লাইট জ্বালানো থাকলে সে বুঝতে পারতো কাকে বলছি, লাইট জ্বালানো নেই সে বুঝতে পারছে না, বুঝতে পারছে সে কাকে বলছি। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে সাইন আপ, এদেরই বলছি, সূচকে বলছি, আমার কোড নাম্বারের জন্য কপি করলাম, এই হচ্ছে সাইন আপ পেজ পেস্ট, হ্যাঁ হলো। এর মধ্যে 30-35 লাইন শুধু HTML আছে, ভয় পাওয়ার কিছু নেই, 10-12 লাইন বুঝতে হবে, বেশিরভাগই HTML কোড। এবারে আমার HTML পেজ রেডি হলো, আর home.js ও রেডি করা আছে, এই হচ্ছে home.js, হ্যাঁ কপি করলাম, ছোট্ট home.js, এর মধ্যে কিছু নেই, শুধু প্রিন্ট হবে হোম, ব্যাস হলো। এই হচ্ছে app.css, যদি না ইচ্ছা হয় CSS দিবি না, আমি CSS কপি করে নিলাম, আমি কপি করব কালারটা ওই যে যে ওয়েবসাইট দেখালাম সেরকম ওয়েবসাইট থেকে কপি করে রাখা আছে, দেখে করব হলো। সিএসএস বেস টুল। হ্যাঁ হলো, তিনটে রেডি। এখানে আমি এবার app.js, হ্যাঁ বল, এর জন্য আলাদা একটা ইয়ে খুলতে পারি। আর না ওই app.css বললে একটা আছে না, ওটা ওটা ছাড়া ওটা ছাড়া না, ওটা ওটা যখন অন্য কিছু করবো তখন বলতে হবে। কি তুমি যখন প্রজেক্ট করবো তখন আলাদা আলাদা CSS ফাইল বানাবো, এখন তো প্রজেক্ট না ছোটখাটো কাজ করছি, এখন CSS নিয়ে ভেবে লাভ নেই, যখন প্রজেক্ট করবি তখন পেজ সাজা দেওয়া সুন্দর করে, তখন app.css না, তখন ওরকম .css ফাইল বানাবে, সেগুলো কল হবে। ওখানেই বানিয়ে import করবো। এবার app.js এ কাজ করা শুরু করছি, app.js এ কল কি করে করে বুঝে নেই। app.js আসল ফাইল যেটাকে আমরা বলি মেন মেন, তাহলে এখানে ইম্পোর্ট লিখবো, আচ্ছা তার আগে রিটার্নের ভেতরে সব লেখা মুছে দেবো, দেখে নিবি কি করছি, হ্যাঁ এই পুরো লেখাটা মুছে দিলাম, এই হচ্ছে গল্পটা। এবার ইম্পোর্ট করলাম, প্রথম হচ্ছে সাইন আপ পেজ লাগবে, সাইন আপ নাম দেই, সাইন আপ ফ্রম এটা, এটাকে আমরা হাইলাইট হয়ে নেই, হাইলাইট হয়ে নেই কেন ইউজ করি নি একে, এক নম্বর ইম্পোর্ট হোম ফ্রম এটা, এই দুটোকেই এখনো ইউজ করা হয়নি, আর একটা লেভেলের জিনিস ইউজ করব, ইম্পোর্ট ব্রাউজার রাউটার, চলে এসে দেখবি একদম রাউটার রুটস, রুট তিনটে জিনিস নেব, এই তিনটেই আসল, রাউটারের ভিতরে রুট থাকে না? রাউটারের রুট থাকে, প্রথম ট্যাগ হবে ব্রাউজার রাউটার, বলুন বল দুটো জিনিস দরকার হবে, রাউটার মিলে কি রুট চলে আসবে? না, এই জিনিস পরে বলছি, কোড বোঝানোর সময় বলছি। রাউটার হলো তার মধ্যে রুট বলে নিবি,
কোডে রুটকে কল করে কি করে পাথ বলে একটা এ আছে এলিমেন্ট আছে পাথ আর এলিমেন্ট এবার দেখ পাথ কি বানাতে চাস তুই ঠিক করবি ডবল ইনভার্ট করার মধ্যে হ্যালো বানাবি তোর ইচ্ছা আমি পরে চেঞ্জ করে দেবো যদিও আর এলিমেন্ট বলবি এলিমেন্ট ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ট্যাগটাকে নাম ধরা যে নাম দিয়েছিস কোন নাম সাইন আপ দিয়ে শেষ করবি এই লাইনটার কাজ হচ্ছে এই যে সাইন আপ নামে বানালাম তাকে কল করা ক্লোজ করতে হবে না? এই যে ক্লোজ করে দিয়েছি না না সাইন আপের আগে একটা লেস দেন ও আচ্ছা সাইন আপের পরে পরে বুঝেছে এরকম করে হোমটাকেও কল করলাম তাহলে হোম ট্যাগ দিয়েছিলাম উপরে হোমটা এখনো হাইলাইট নয় এবার হাইলাইট হয়ে যাবে এই হয়ে গেছে কলিং ঠিক আছে পরে বলছি আমি পুরোটা একটু রান করার ব্যবস্থা করে দেখি রান হলো নাকি ভাই ঠিক আছে তাহলে টার্মিনালে গেলাম নিউ টার্মিনাল খুললাম কোডটা দেখে নিয়ে সাইন আপের মধ্যে একটা জিনিস দেখার আছে রেজিস্টার নয় পাস করছি index.js এর মধ্যে register। ঠিক আছে তুমি ফ্রন্ট এন্ড চালাবো তার ব্যাক এন্ড চালাবো হ্যাঁ তাহলে প্রথমে সিডি স্পেস ফ্রন্ট এন্ড স্ল্যাশ মাই অ্যাপে ঢুকলাম cls npm স্পেস স্টার্ট এটা ফ্রন্ট এন্ড চালু হচ্ছে যদি চালু হয় তাহলে খুললো কিছু দেখাবো না হলো স্ল্যাশ হ্যালো পারছে না কারণ হচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে আমি কি একটা রাউটারের মধ্যে আরেকটা না রাউটার সেটা গল্প না গল্পটা app.js এর মধ্যে কি নাম দিয়েছি হ্যালো এই পাথ পাচ্ছে না সাইন আপ নাম দিলাম হলো সেভ করলাম আর সাইন আপের এসে বলেছে সাইন আপ কেন দিলাম ওখান থেকে কি পাথ পাথের হয়েছিল নামটা তো ইচ্ছা মতো পাথের নাম তো দিও না। মানে হিসেবে এরর দিচ্ছে তো রাউটার ইউজ করেছে ওখানে কিছু একটা বলছে যে inside another router you should never have more than one বলছে দুটো রাউটার ইউজ করা হয়েছে কোথায় লিখেছিল এরারটাও দেখলাম রাউট ছিল রাউটার কেন নিয়েছি হ্যাঁ রাউট ছিল এগুলো নিচ্ছিল না আমি ভাবছি ওগুলো নিতে পারি বুঝছে কি যেন বলবো বললাম আচ্ছা এটা স্ল্যাশ রেজিস্টার তো এটার নাম যা ইচ্ছা দেওয়া যায় এটা এই পাতটা হ্যালো দিলাম সেভ করলাম এখন আসছে না আপনার কোড ওখানে 3001 দাঁড়া আমি তোকে কোড বুঝিয়েছি ওটা ব্যাক এন্ডের কোড 3001 ও আচ্ছা ফ্রন্ট এন্ডের কোড চেঞ্জ করা যায় না কোড বোঝার লাগে সেই থেকে 3000 এ পড়ে আমি আসি বাইকটা এই আছে হ্যাঁ এই লাইনটা আসল লাইন এই লাইনটা সরিয়ে দিলে কিছু প্রিন্ট হবে না সেভ করলাম কিছু প্রিন্ট হচ্ছে না পেজে ওই লাইনটা হচ্ছে এলিমেন্ট যেটা পেজে প্রিন্ট করানোর জন্য লাগে সেভ করলাম এই এসে গেছে এবার হচ্ছে বুঝতে হবে কি হচ্ছে আচ্ছা বলছি এই স্ল্যাশ রেজিস্টারের জায়গায় যদি স্ল্যাশ হোম দিতাম তাহলে কি ওই হোমের কন্টেন্টটা খুলতো না ওটা স্ল্যাশ হোম ওটা খুলতো আসলে এটা এটা হচ্ছে সাইন আপ লেখা তো হ্যাঁ, হ্যাঁ। সাইন আপ পেজ খুলবে এইটা হোম লেখা এটা হোম খুলবে ওটা স্ল্যাশ যা ইচ্ছা দে তুই একটা জিনিস বলার ছিল আগে ডেটাবেসে এন্ট্রি দরকার ব্যাকএন্ড চালাইনি টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল কর
সিরিজ স্পেস ব্যাকএন্ড চললো, npm স্পেস, আচ্ছা ওটার npm চলছিল, ওটার npm চলেছিল, তো এটাকে চালাম npm স্পেস রান স্পেস dev, ব্যাকএন্ড চালু হয়েছে। এবার ডেটা পাঠা এখান দিয়ে, কঠিন আছে কিছু কোডে, একটু একটু লাগবে, যেরকম প্রথম দিনে ঠান্ডা গায়ে লেগেছিল সেরকমই একটা সময় লাগবে। কোড ব্যাকএন্ডের কোড বুঝে যাবি, এবার ফ্রন্টেন্ডের কোড অসুবিধা হবে, কারণ ফ্রন্টেন্ড আজ প্রথম করছি, ফ্রন্টেন্ডের কোড অসুবিধা হবে। ব্যাকএন্ডের কোড একই দেখবি, পুরো সেম টু সেম কোড, এটা ব্যাকএন্ডের প্রথম দিনের কোড ছিল। না আলাদা না, একদমই সেম, 95% সেম আছে, এক লাইন আলাদা আছে। এখানে শুভদীপের নাম ছিল আগেবারে, ছিল তার নাম ছিল না বল, এর নাম লাবণী ছিল না, শোনা বলে আমার নাম ছিল মনে হয়। 1 2 3 4 5 6, হ্যাঁ, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলি, অন্য পেজে পাঠিয়ে দিচ্ছে, মানে সাইন আপ হয়েছে, না হলে পাঠাতো না। আর সাইন আপ হওয়ার থেকে বড় কথা, অনুষ্কার মধ্যে ইউজারের মধ্যে ঢুকে রিফ্রেশটা করতে হবে। 24 হয়েছে, 24 নম্বর মানে পরের পেজে গিয়ে 24 পাবো, 24 নম্বরে লাবণী ঢুকেছে, তাহলে আমার পেজ থেকে ডেটা আসছে, আর পেজটা ফরওয়ার্ড হয়ে পরের পেজেও যাচ্ছে। আর প্রসেসিংটা মাথায় ঢুকিয়ে কোন পেজ থেকে কোন পেজে যায়। প্রথম হচ্ছে সবার আগে যখন বাটনটায় ক্লিক করি, বাটনটা app.js এর কাছে নিয়ে যায়, সবার আগে app.js এর কাছেই যায়, পেজ রান মানে app.js এর কাছে যায়, app.js এর কাছে গিয়ে খুঁজবে কোন কোন স্ল্যাশ কি নাম দিলাম, স্ল্যাশ রেজিস্টার দিলে রেজিস্টার পেজ লোড হবে পেজে, স্ল্যাশ হোম দিলে হোম পেজ লোড হবে পেজে। তাহলে এখান থেকে যখন রেজিস্টার পেজটা অন হলো, মানে সাইন আপ পেজটা অন হলো, সেই সাইন আপ পেজের মধ্যে কোড লিখলাম, কোড লিখে বাটনটায় যখন ক্লিক করছি, এখান থেকে যাবে index.js এর কাছে, index.js db.js এর কাছে নিয়ে যাবে, db.js node.js এর কাছে নিয়ে যাবে, কাজ হয়ে গেলে এখানে ফিরে আসবে, কাজ শেষ। আবার বলছি, যখন আগে ফ্রন্ট এন্ড চালাবি পরে ব্যাক এন্ড চালাবি, দুটো চলছে এখানে, আমার একটা চালালেও চলবে না, এটা ফ্রন্ট এন্ড এটা ব্যাক এন্ড, আগে ফ্রন্ট এন্ড চালাবো তারপর ব্যাক এন্ড চালাবো। ভুলে যদি ফ্রন্ট এন্ড আগে চালাই ব্যাক এন্ড আগে চালাই, ব্যাক এন্ড 3000 পোর্ট নিয়ে নেবে, ফ্রন্ট এন্ড 3000 ছাড়া চলে না। ফ্রন্ট এন্ড অন্য পোর্টে চললে প্রবলেম করবে, ব্যাক এন্ড যেকোনো পোর্টে চলতে পারে। ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট 3000 পোর্টেই চলে বাই ডিফল্ট, সেটা পরে চেঞ্জ করা যায় প্রজেক্ট করার সময়। ফোর্সফুলি যদি আমি পোর্ট নাম্বার সেট করে দিই ব্যাকএন্ড, ব্যাক এন্ডের পোর্ট নাম্বারই চেঞ্জ করা আছে, ওটাই তো যদি ফোর্সফুলি চেঞ্জ করে দিই। আরে চেঞ্জ করা আছে, আপনি বলেন, আমি কি বলছি, ফ্রন্ট এন্ডের কথা বলছি। না না, আপনি ফ্রন্ট এন্ডে চেঞ্জ করতে পারেন, ফ্রন্ট এন্ডে চেঞ্জ করা যায় না। আপনি বললেন তো ফ্রন্ট এন্ড আগে চালাতে হবে তারপর ব্যাক এন্ড চালাতে হবে, ব্যাক এন্ডে ধরুন ফোর্সফুলি আমি 5000 দিই, ঠিক আছে, তুই কোডটা দেখ একটু, হ্যাঁ রেখা, এটা ফোর্সফুলি চেঞ্জ করেছি আমি, তাও আমি ব্যাক এন্ড, চালাতে হ্যাঁ, আমি ও তো এটা প্রোগ্রাম রান করছে না, তার আগে চালাচ্ছি তো, কিন্তু তো কোড করছি। প্রোগ্রাম রান করার আগে ব্যাক এন্ডে চালাচ্ছি, তো পেয়ে যাবে। আমি বলছি আরেকবার, পেজ যখন রান হচ্ছে প্রথম ফ্রন্ট এন্ড কে রান করাবো npm স্পেস স্টার্ট দিয়ে, আবার ব্যাক এন্ড কে রান করাবো npm স্পেস রান স্পেস dev দিয়ে। যখন ফ্রন্ট এন্ড চললো app.js প্রথম চলে, app.js খোঁজে কোন পাথকে দিচ্ছ বা কোন ফাইলকে রান করাতে চাইছো, app.js এর কাছে গিয়ে সেই ফাইলটা কল হলো, সেই ফাইলটা পেজে লোড হলো, সেই ফাইলটা ডেটা ফিল আপ করলাম, করে রেজিস্টার বা সাইন আপ বা যা বাটন আছে বাটনটা ক্লিক করলাম। যখনই বাটনটায় ক্লিক করলাম তখন ফ্রন্ট এন্ড পেজ থেকে ব্যাক এন্ড পেজের কাছে গেল, ব্যাক এন্ডের কার কাছে যায়, index.js, index.js প্রথম কাকে কল করে না db.js এর কাছে গিয়ে ডেটাবেসটা তৈরি করে, db.js এর কাছে ফিরে আসার পরে আবার কাকে কল করে, node.js সরি db.js এর কাছে গিয়ে ডেটাবেসটা তৈরি করে, ঠিকই, কারণ db.js থেকে ফিরে এলো আবার index.js এর কাছে, তারপর আবার কাকে কল করে, node.js এর কাছে, কি জন্য, টেবিলটা বা যেটাকে মডেল বলছি বা যেটাকে স্কিমা বলছি, স্কিমা তৈরি করার জন্য। হয়ে গেল কাজ শেষ, না ফ্রন্ট এন্ডের কাছে ফিরে চলে এলো, কাজ শেষ। ঠান্ডা ক্লায়েন্টের থেকে বেশি সোজা, কিন্তু ওই ফ্রন্ট এন্ড পেজটা নতুন করছি বলে একটু অন্যরকম লাগবে, আমি একটু দেখাচ্ছি। প্রথমে তো প্রথম সাইন আপ দিয়ে বোঝাবো, যেখান দিয়ে প্রথম সেখান দিয়ে প্রথম কাজ শুরু করবি, কোনটার পর কোনটায় যাচ্ছি মাথায় রাখবি। সাইন আপ পেজে গেলাম, সাইন আপ পেজে কোড কপি পেস্ট করলাম, সাইন আপ পেজে কি আছে কি না, এটা কি রিঅ্যাক্ট পেজ, এই পেজগুলো কি রিঅ্যাক্ট পেজ হলে ফার্স্ট লাইন এটা লিখতেই হবে। এবার ভেরিয়েবলের নাম
নাম এখানে যা ইচ্ছা হতে পারতো, কিন্তু এখানে একটা কিছু কাজ আছে, ইউজ স্টেট বলে কিছু একটা নেওয়া রয়েছে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেওয়া রয়েছে। এই পেজে কটা টেক্সট বক্স রে? তিনটে। পেজে কি একের বেশি ডেটা তুলছি বেস থেকে? হ্যাঁ তাহলে ইউজ স্টেট নিতে হবে, আর ইউজ স্টেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ইউজ স্টেট একটা অ্যারে টাইপ ভেরিয়েবল, যে ইউজ স্টেট ডেটা তোলার কাজ করে বেস থেকে। যদি একটা ভ্যালু তুলতাম তাহলে ইউজ স্টেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতাম না। ভ্যালু পেজ থেকে তুলতে গেলে ইউজ স্টেট লাগবে, সেটা ফ্রম রিঅ্যাক্ট টাইপ, যেহেতু এটা রিঅ্যাক্ট পেজ রিঅ্যাক্ট টাইপ হতেই হবে। আর ইউজ স্টেট ভ্যালু তোলার কাজ করে, যদি একের বেশি ভ্যালু তোলে তাহলে সেকেন্ড ব্র্যাকেট, যদি সিঙ্গেল ভ্যালু তোলে তাহলে শুধু ব্র্যাকেট, শুধু ইউজ স্টেট দিব, ব্র্যাকেট দেবো না। যেমন ধর শুধু তোর তুই তোর পাসওয়ার্ড চেঞ্জ করতে চাস, তাহলে এন্টার দ্য ইমেল নাম্বার, ইমেল আইডি দিয়ে ওকে করলি, তখন নিউ পাসওয়ার্ডে পেজ খুললো একটা, তখন তোর একটা লাগবে, তখন ইউজ স্টেটটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেবো না, আদারওয়াইজ দেবো। আচ্ছা, রিঅ্যাক্ট রাউটার ডম নেওয়া রয়েছে, এটা খুব কাজে লাগবে। লিঙ্কটা আজকে লাগবে না, ইউজ নেভিগেটটা লাগবে। রিঅ্যাক্ট রাউটার ডম কি বলেছিলাম বল একজন কেউ? লিংকের জন্য এক পেজ এক পেজে যখন যখন সাইন আপ হয়ে যাবো, হোম পেজে পাঠিয়েছিলাম, তাহলে হোম পেজে পাঠিয়ে দেওয়ার জন্য যে ফাংশন নিয়ে রেখেছে, রিভিউটা নিয়ে রেখেছে, সেটা ইউজ নেভিগেট। তাহলে যারা লিঙ্কটা নিয়ে কেন, লিঙ্কটা আজকে লাগবে না। লিঙ্কটা এটা দেখ, এখানে লগইন বলে একটা লিঙ্ক তৈরি করা হয়েছে, এটা এ ট্যাগ নয়, এ ট্যাগ কাজ করে না এখানে, এটা কাজ করে লিঙ্ক, লগইনটা বানানো হয়েছে লিঙ্ক ট্যাগ দিয়ে, ওই লিঙ্ক ট্যাগ দিয়ে কল করা হবে পরে। আজকে নেই লিঙ্ক, লগইন পেজই তো বানাইনি আমি। স্যার কাজ করবে নাকি ডেটাবেসে স্টোর করতে পারবে? অ্যাঙ্কার ট্যাগ কাজ করে না। ওখানে হয় না, না। এরা দেবে না। জাভাস্ক্রিপ্টে অ্যালার্ট করেছিলিস? হ্যাঁ হ্যাঁ এখানে অ্যালার্ট কাজ করে না। এই অ্যালার্টের জন্য আবার রিঅ্যাক্ট জেএস পপআপ বলে কিছু একটা ইনস্টল করতে হবে, মানে পপআপ তাহলে ওই পপআপ আসবে তখন। সব আছে, এর নিজস্ব আছে। এটা তুই বেসিক শিখছিস, বেসিক মানে ধরে নে এটা হচ্ছে 1.7 ভার্সন, তুই 1.1 শিখছিস, মানে এরপর আরো 7টা 8টা ভার্সন বেরিয়েছে। প্রত্যেকদিন রিঅ্যাক্টের নতুন নতুন আপডেট আসে, শেষ করা সম্ভব না। তুই যেটুকানি শিখবি তার জন্য 6 মাস লেগে যাবে তোর, দুটো ভালো প্রজেক্ট করে যদি তিনটা উঠে এক হতে। তোর এটা 6 বছর ভালো করে শিখলে রিঅ্যাক্ট, তাহলে আয়ত্তে আসবে, তুই কোম্পানিতে কাজ করলে শিখে যাবি তখন। তাহলে ইউজ নেভিগেট ভেরিয়েবলটা কি কাজ করা বললাম? যখন লগইন হয়ে সাইন আপ হয়ে যাবে, অন্য পেজে পাঠানোর কাজ করাবো। আর অ্যাক্সিওস কি কাজ করাবো একটু আগে বলেছি, অ্যাক্সিওস নিয়েছি। আমরা যেরকম ইয়েতে ব্যাকএন্ডে কেরকম লিখছিলাম, রিকোয়ার ব্যাকএন্ডে রিকোয়ার লিখছিলাম, তার ডবল ডট কমাতে ডিবি বা এক্সপ্রেস লিখছিলাম। ফ্রন্ট এন্ডে এরকম করে লেখা হয়। ইম্পোর্ট, ইম্পোর্ট দ্য জাভা সিনট্যাক্স, ইম্পোর্ট ভেরিয়েবলের নাম, ফ্রম দিয়ে যে প্যাকেজটার নাম সেটা, এটাও প্যাকেজ, এই ফ্রমের পরেরটা প্যাকেজ, দেখ সবকটা তিনটেই প্যাকেজ। তাই বলি স্যার অ্যাক্সিওসটা সিঙ্গেল ডট কমা লেখা, বাকিগুলো ডবল ডট কমাটা ম্যাটার করে না। তুই তিনটে ডবল ডট কমা, তিনটে সিঙ্গেল ডট কমা লিখতে পারিস, সেমিকোলন লিখতে পারিস, না লিখতে পারিস, কলম নেই। স্যার বাকিগুলোকে ইয়ে দেওয়া, কিন্তু ওটাতে নেই। কি ওটা কি দেওয়া? ওটা কি বলে? আরে ওই এম করা সেমিকোলন, আমি বললাম এক্ষুনি শুনলো না, এটার কথা বলছিলেন তো আপনি। আমি দুটোই বলেছি। কি বলছে? স্লো প্রসেসর বোঝার চেষ্টা করে না, বোঝেও না, কিছুই না। আরে ওই কোলনটা বললাম যে অ্যাক্সিওসে নেই। কি বললাম? কোলনটা কোলন মানে মোটা মোটা চাপা, সেমিকোলন বর ওটা নেই কেন? আমি কি বললাম? এই অশিক্ষিতটা শোনে না কিছু। আরে বুঝেছি আমি তো। বললাম যে ইম্পোর্ট দিয়ে ভেরিয়েবলের নাম ফ্রম রিঅ্যাক্ট, ইম্পোর্ট দিয়ে ভেরিয়েবলের নাম ফ্রম রিঅ্যাক্ট রাউটার ডম, ইম্পোর্ট ভেরিয়েবলের নাম ফ্রম এটা বুঝবো কি চাই ইম্পোর্ট ভেরিয়েবলের নাম ফ্রম অ্যাক্সিওস। আমি যেটা বললাম রিঅ্যাক্ট বা রাউটার, রিঅ্যাক্ট রাউটার ডম বা অ্যাক্সিওস, এটাকে সিঙ্গেল ইনভার্টার রাখ, ডবল ইনভার্টার রাখ, সেমিকোলন দে না দে কিছু এসে যায় না, বলেছিলাম তো। তারপরে আবার জিজ্ঞেস করে এটা সেমিকোলন নেই কেন? সেমিকোলনটা শুনিনি তাই জিজ্ঞেস করি। শুনি না, আমি বলেছি, কোশ্চেন করবে কেউ না কেউ। তুই তিনটেতেই সেমিকোলন দে, তিনটেতেই ডবল ইনভার্টার কমা দে, তিনটেতেই সিঙ্গেল কমা দে, তিনটেতেই সেমিকোলন দে, না চলবে, অসুবিধা নেই। এটা তাহলে কি হচ্ছে বলতো, যেরকম মডিউল বা প্যাকেজ বলে, সেই প্যাকেজগুলোকে লোড করে নেওয়া হচ্ছে পেজের মধ্যে। হলো যে কোনো প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম ফাংশন ছাড়া চলে না। এই দেখ ফাংশন নেওয়া রয়েছে, ফাংশন নেওয়া রয়েছে, আর সাইন আপ নেওয়া রয়েছে। প্রপসটাকে ভুলে যা, লাগছে না আমার পেজে, লাগবে যখন তখন শেখাও প্রপস কি জিনিস। এই সাইন আপ কিন্তু পেজের নাম আর ফাংশনের নাম সেম দিতে হবে, ম্যাটার করে না। সাইন আপ কি আছে স্মলে, এখানে
এখানে ফাংশনের নাম ক্যাপিটালে তুই সেম দিতে পারিস, অসুবিধা নেই। পেজের নাম আর ফাইলের নাম সেম দেয়া নেই, ঠিক আছে? তাহলে ফাংশনের নাম তো দিতে হবে, ফাংশন দিতে হবে না, পেজ কিছু রিটার্ন করে, পেজ কিছু রিটার্ন করে, হয় এটা নিয়ে যাবে নিয়ে আসবে, রিটার্ন কিছু করবে। পেজের মধ্যে কটা জিনিস ইউজ হয়েছে। প্রথম ইউজটেড ইউজ হয়েছে। ইউজটেড কি কাজ করে আগে সেটা বোঝানোর চেষ্টা করি। এটা একটা টেক্সট বক্স। এই টেক্সট বক্সে কিছু যখন টাইপ করবি, এই টাইপটাকে বলা হয় অন চেঞ্জ। যখন বাটনে ক্লিক করতাম অন ক্লিক, তখন টেক্সট বক্সে কিছু টাইপ করব, অন চেঞ্জ বলা হয়। অন চেঞ্জে কাজ করে টেক্সট বক্স। অন চেঞ্জ মানে টেক্সট বক্সে কিছু টাইপ করছি, একটা লেটার, দুটো লেটার, তিনটে লেটার, একটা পুরো নাম, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড, যা ইচ্ছা টাইপ করি, সেটাকে অন চেঞ্জ বলা হয়। এই অন চেঞ্জে ইউজটেড কাজ করে। ইউজটেড একটা ভেরিয়েবল হিসেবে কাজ করছে। আমি বললাম রিঅ্যাক্ট এটা, এখানে যে ভেরিয়েবল সেই অবজেক্ট সেই ফাংশন সেই ক্লাস, তাহলে ইউজটেড যেটা ভেরিয়েবল সে এখানে ফাংশন হিসেবে কাজ করছে। আর ইউজটেড যেটা যেরকমটাই ভেরিয়েবল সে কি করে, তার আসল কাজ হচ্ছে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে t1 দিতাম, ডট ভ্যালু দিতাম, তাহলে টেক্সট বক্স থেকে ভ্যালু তুলতো। ইউজটেড সেই কাজটাই করে, কোনো একটা পেজ থেকে, পেজের কোনো একটা টেক্সট বক্স থেকে ভ্যালু তোলার কাজ করে। ভ্যালু তুলবে কারো মাধ্যমে, স্টোর করবে কারো মাধ্যমে, মানে ইউজটেড হচ্ছে কল করার জন্য লাগে। তার বাঁ সাইডে আর কিছু নেওয়া রয়েছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বা যেটা অ্যারে সাইনের মধ্যে নেম আর সেট নেম, তাহলে সেট নেম দিয়ে তুলবো আর নেমে স্টোর করব, ঠিক আছে? সেট নেম ভেরিয়েবলে তুলবো আর নেমে স্টোর করব, তাহলে ইউজ স্টেট কল হলো কি তোলার জন্য, নেম তোলার জন্য সেট নেমকে কল করলো। এটা আগে এইচটিএমএলটা দেখে নিই, এটা ইন্টারনেটের মধ্যে এইচটিএমএলটা রয়েছে। এই তুই ডিপ বাদ দিবি, হ্যাঁ এই ডিপ বাদ দে, এখানে আস ডিপ, তুই দরকার হলে হাঁটিয়ে দিবি, কিন্তু সিএসএস দেওয়ার জন্য লাগে, তুই সিএসএস চাস না, ডিপ দিস না, বাদ দিয়ে দিবি সব। ইনপুট টাইপ হলো, ইনপুট টাইপ টেক্সট, ক্লাস নেম এটা দেওয়া হয়েছে সিএসএস কে কল করার জন্য, আইডি দেওয়া হয়েছে সিএসএস কে কল করার জন্য, প্লেস হোল্ডার নেওয়া হয়েছে নেম বলে, তাহলে প্লেস হোল্ডার মতো নেম লেখা রয়েছে এখানটা গেল। এবার আসল লাইন, যে লাইনটা বুঝতে হবে সেটা হচ্ছে এইটুখানি জায়গা বুঝতে হবে। এখান এই লাইনটা যেরকম ওয়ান ক্লিকে বাটন ক্লিক করলে কাজ হতো, ওয়ান চেঞ্জ টেক্সট বক্সে কিছু তুললে সেটা তোলে। টেক্সট বক্সে কিছু তোলার জন্য এই লাইনটা আছে। এই লাইনটা একটু শর্টে বলে নিই। ওখানে একটা সেট নেম বলে ভেরিয়েবল লেখা ছিল, সেই ভেরিয়েবলটা এখানে ফাংশনের কাজ করছে। তার ব্র্যাকেটে দেখ ই ডট টার্গেট ডট ভ্যালু। ই ডট টার্গেট মানে যে যেটার উপর কার্সার রাখছি সেটাকে বলা হয়, আর তারপর যখন টাইপ করছিস তার ভ্যালু সেটা তুলছে, বুঝতে পারলাম? তাহলে নেম বক্সের মধ্যে যখনই লিখবো সেট নেম, তার টেক্সটটা তুললো, তুলে তো স্টোর করে রাখতে হবে কারোর মধ্যে, তাও তো পাঠাবো। স্টোর করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে জানি বাঁদিকে কোনো একটা রিটার্ন করার মতো জায়গা থাকে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্ল্যাঙ্ক ছেড়ে দিতাম। এই দেখ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি লেখা রয়েছে, ই, মানে ই এর মাধ্যমে রিটার্ন করবে। রিটার্ন করবে মানে কি, যেখান থেকে কল সেখানে যাবে। কারো কোশ্চেন আছে তাড়াতাড়ি বলবি এইখানটা। ওইটা কি করে হবে? মানে এটা তো প্যারামিটার রিটার্নটা হোল্ড করছে, সেট নেম ব্র্যাকেটের ই মধ্যে হচ্ছে যেরকম অ্যাপ্লাই করার সময় ইভেন্ট কি আর অবজেক্ট ও করেছিলাম। ইভেন্ট মানে কি ইভেন্ট বোঝানোর জন্য, টেক্সট বক্সে ক্লিক না বাটনে ক্লিক, কি ইভেন্ট সেটা বোঝানোর জন্য ই কাজ করে। যখন টেক্সট বক্সে টাইপ করছিস কত বুঝে টাইপ ইভেন্ট, এটাকে কি বলে, কি প্রেস বা কি মনে আছে, কি এন্টার, কি প্রেস, কি রিলিজ, এরকম তিনটে ছিল। মানে ইটা আপ ইভেন্ট কি আপ কি ডাউন কি আরেকটা কি ছিল, প্রেস। এদিকে ওই যে কি তুলে আনছে, কি করা হচ্ছে, ইটা কি তাহলে ইভেন্টটাকে রিপ্রেজেন্ট করছে? কি হচ্ছে এটাকে represent করছে। তাহলে ইটাতে তো আমরা কিছু একটা লিখতে পারি, যা ইচ্ছা লিখতে পারি, যা ইচ্ছা লিখতে পারি। ওটা তো ভেরিয়েবলের নাম। মানে ওইখানে প্যারামিটার নেট মাস ডট টার্গেট ডট ভ্যালু তুই চেঞ্জ করতে পারবি না। হ্যাঁ ডট টার্গেট হচ্ছে সেই টেক্সট বক্সটাকে কি টার্গেট করবে, ডট ভ্যালু সেই টেক্সট বক্সের ভ্যালু তুলবে। সুপার। এটা আবার আলাদা করে ফাংশন গুলো, ওখানে আবার এই যে সেট নেম ই ডট টার্গেট ডট ভ্যালুটাকে ওটাকে আবার একটা জায়গায় আলাদা করে আবার ফাংশন করছে। যে কোনো ইচ্ছে দিতে পারি। অন চেঞ্জটা না, হ্যাঁ, টার্গেট মানে হচ্ছে যে কারেন্ট টেক্সট বক্সটা লিখছিস সেটাকে পয়েন্ট করছে। হ্যাঁ, মানে হচ্ছে সাপোজ নেমে লিখছিস, তাহলে হ্যাঁ দিসের মতো কাজ করছে কারেন্ট। সিএসএস আলাদা করা দেখে নিয়েছি, কপি করে একটা জায়গা সিএসএস হাতে দিয়ে দিই। অন চেঞ্জ যেটা
ক্লাসরুমে দিলাম admin এ দিলাম, CSS এ কিছু এক কল হচ্ছে বলে দেবো কি কাজ করছে জিনিসটা জিনিসটা Class ছিল হেভি basic অ্যান্সার নাম intro দিয়ে about এগুলো network types and এমনি এবার আমার নাম সম্বন্ধে PR দিয়ে PR লাস্টে এআই এরা কি বলে পূর্ণা জিজ্ঞাসা করেছে ক্লাস থেকে দাঁড়াবে ওই ইয়েটা ফিসটা ওই দারুণ না PR PR লাস্টে এবার আমি তো তিনটে ইনপুট লিখবো আমি তিনজনের নাম দুজনের নাম লিখবো কার নাম লিখবো এখানে প্রণব সাহা পারমিতার নেই কি করে জানবো কার নেই প্রথমবার লাস্ট গোল শেষ করে দিয়েছি এই লিখলাম হ্যাঁ যখন ক্রিয়েটে ক্লিক করবো এটাকে কি বলা হয় ক্রিয়েট ক্লিক কি মানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক এটা কি জিনিস ক্রিয়েট অ্যাকাউন্টটা বাটন বাটন ক্লিক আর নিচে কোনো বাটন আছে নিচে নিচে কোনো বাটন আছে এই যে বাটন দেখতে পাচ্ছি বাটন 44 লাইনে বাটনটার নাম হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট যখন বাটনটায় ক্লিক করা হয় তখন রিঅ্যাক্ট একটা ফাংশনকে কল করে ওইটা কথা বলে যাচ্ছে সমানে যখন বাটনটায় ক্লিক করা হয় তখন একটা ফাংশন কল হয় কোন বাটন ক্লিক করছি না ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন তাহলে কল হচ্ছে কে এটা কল হচ্ছে হ্যান্ডেল সাবমিট যেটা অন ক্লিক করতাম না বাটনে ক্লিক হলে অন ক্লিকে কাজ হতো হ্যান্ডেল সাবমিট হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন তার ব্যাপারে দেখ সেই ইটা পাস করেছি সেইটা ওর জায়গায় ইভেন্ট দিলে ইভেন্ট পাস করব জানবি তাই পাস করবি ওই এর মধ্যে কিন্তু তিনটে ভ্যালু ছিল তিনজনের স্যার তাহলে তিনটের নাম আলাদা তো দেওয়া যাবে না কোনটা মানে ইভেন্ট যখন পাস করছে তো তিনটেতে একই ইভেন্টই মানে পাসই করতে হবে মানে ই দিতে হবে। চেঞ্জ করা যাবে না মানে ওটা একটা আবার ই আর বলা একটা যাবে এফ দিলাম না, ওটা না, হবে। না। তিনটে ইভেন্ট নাম বা তিনটে ই নাম দে Same দিতে হবে। কত ই দিয়ে করবি পরে চেঞ্জ করা শিখিয়ে দেবো আমি যখন প্রজেক্ট করবি ইটাকে যা ইচ্ছা করে করা যাবে না ওটাকে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসে পাস করানো যায় পরে শেখাবো এখন আপাতত ই রাখবি হ্যান্ডেল সাবমিট বাটনটা তখনই কাজ করে যখন বাটনটায় ক্লিক করব বাটনটায় ক্লিক করলাম হ্যান্ডেল সাবমিটের কাছে এলো ই প্যারামিটার এলো মানে সব ভ্যালুগুলো নিয়ে এলো নেম ইমেল পাসওয়ার্ড ই ডট প্রিভেন্ট ডিফল্ট অনেক সময় আমরা কি করি বাটনটায় ক্লিক না করে লাস্ট টেক্সট বক্সে রেখে এন্টারটা মেরে দিই বা ব্ল্যাক রেখে এন্টার ক্লিক করে দিই এই লাইনটা ব্ল্যাক রেখে এন্টার মেরে দিলে এরা দিয়ে দেবে তোরা আমি তো এটার কাছে কিছু পাঠাতে পারছি না এরা দেবে সেই এই লাইনটা ই ডট প্রিভেন্ট ডিফল্ট আমাকে আটকাবে এরর দেওয়া থেকে এটা না দিলে যদি ব্ল্যাক রেখে ক্লিক করে দিই বা লাস্ট টেক্সট বক্সে রেখে এন্টার মেরে দিই সেই কেসে এই লাইনটা কাজ এই করবে এররটা কোথায় শো করবে কনসোলে কোথায় এই এররটা হ্যাঁ কনসোলে শো হবে কনসোলে শো এবার হবে করে দেখাবেন তো এবার করে ধর আমি এটাকে আগেরবার কি দিয়েছিলাম রে কার নাম স্টোর করেছিলাম আগেরবারে বাদ দিন না বাদ দিন দাঁড়া এবার লাবণী দিয়েছিল এটা কিছু ব্ল্যাঙ্ক ছাড় তাহলে চেকিং করবি চেকিং করবি তাহলে আগে দেখ ও আমি যখন অথেন্টিকেশন দিইনি ঢুকেছে কি না ঢোকেনি ঢোকেনি তাহলে এখন এরা দেবে শিওর ঢুকেছে না 24 দিন তো আছে তাহলে এখানটা এরা বিএস দেবে করে একটা কোথায় ও কনসোল এর এখানে এলিমেন্টে গিয়ে এরা রিফ্রেশটা করে দিলাম রিফ্রেশ হয়ে গেছে পারবি তো এটা ছেড়ে দেবো এইখানটা গিয়ে দেখতে পাচ্ছিস আমি ওরকম করে পাস করে দেখাবো user validation fail password path blank password required email required ওই ভ্যালিডেশন এর এটা কি আপনি পাস ওখান দিয়ে পাস করেছি ওখান দিয়ে পাস করেছি এখানে এসে প্রিন্ট হচ্ছে আর পেজে তো দেখাতে পারি না পেজে দেখানো এখনো শিখতে গেলে একটু সময় লাগবে পেজে দেখাবো না পেজে আরেকটু কঠিন পেজে আরেকটু কঠিন পেজে দেখাতে তো হবে পপআপ লাগবে অ্যালার্ট লাগবে অনেক কিছু লাগবে শিখতে ওগুলো জন্য অ্যালার্ট লাগে প্রথম দিনই আমি ওই সব শেখাতে পারবো না Yes, yes, হবে হবে। তাহলে তোর
এরা আটকাচ্ছে, মানে তোর ব্ল্যাঙ্ক দিলে আটকাচ্ছে। এবার এই লাইনটার কাজ বোঝালাম, ইভেন্ট চেঞ্জেস ব্ল্যাঙ্ক দিলে ওই ডিফল্ট একটা এরা জেনারেট করাচ্ছে। এবার এই লাইনটা আসল লাইন এখান থেকে শুরু হচ্ছে কোড। মনে রাখবি কোড কিন্তু শেষ, কোড এই দু লাইন আছে, আর ফ্রন্ট এন্ড শেষ। ফ্রন্ট এন্ডে কিছুই ছিল না, পিছনে পুরোটা HTML ছিল, শুধু ই ডট টার্গেট ডট ভ্যালু, ওখান থেকে ভ্যালু তোলা না স্টোর করা, আর এই তিনটে লাইন কোড আছে ফ্রন্ট এন্ড শেষ। ব্যাকএন্ডে হবে কিছু নেই। axios ডট পোস্ট পেজের ডেটা তুলে কার মধ্যে রেখেছি, নেম ইমেল পাসওয়ার্ড, এই ডেটা নিশ্চয়ই ব্যাকএন্ডে ইন্ডেক্স ডট জেএস এর কাছে পাঠাতে হবে। axios নামে একটা ভেরিয়েবল বানিয়েছিলাম উপরে, axios প্যাকেজটাকে লোড করে মডেলটাকে লোড করে তার মধ্যে axios ভেরিয়েবল বানিয়েছিলাম। axios কে এ বানা, তুই ভেরিয়েবলের নাম এ দে, বি দে, যা ইচ্ছা দে। তাহলে a ডট পোস্ট, কেন ডেটা পাঠাবো, আমরা আগের দিনও দেখছিলাম যে পোস্ট ইউজ করছিলাম, রাউট এর মধ্যে ডট পোস্ট, কেন ডেটা পাঠাবো বলে পোস্ট। তাহলে axios ডট পোস্ট। এবার এখানটা ভালো করে লক্ষ্য করবি, এখানে পাঠানোর সময় দাঁড়া বলি, axios ডট পোস্ট মানে এখান দিয়ে কোথাও যাবে, কি নিয়ে যাচ্ছে, একটা পাথ নিয়ে যাচ্ছে, কি পাথ, http://localhost:3001। কেন, ফ্রন্ট এন্ড অলরেডি চলছে 3000 এ, ফ্রন্ট এন্ড তুই চেঞ্জ করতেই পারবি না চেষ্টা করলেও, ফ্রন্ট এন্ড 3000 কোটেই চলে, বাই ডিফল্ট ফ্রন্ট এন্ড 3000 কোটে চলে। তো ব্যাক এন্ড কি অন্য কোটে চালানোর জন্য 3001 নিয়ে পাঠালাম। ওখানে মনে আছে একটা জায়গায় বলছিলাম পোর্ট ইকুয়াল টু 3000 ম্যানুয়ালি, তখন তো ফ্রন্ট এন্ড ছিল না, ফার্স্ট ক্লাসে তখন ছিল ম্যানুয়াল হচ্ছিল, কেন আমার ফ্রন্ট এন্ড ছিল না। এখন ফ্রন্ট এন্ড আমার আছে, আর ফ্রন্ট এন্ড 3000 রান করছে, তাহলে ব্যাক এন্ড কে কিছু পূর্ণিমা আসেনি না আজকে, না কলেজে গিয়েছিল, আসবে বলেছিল, আসেনি এখনো। তাহলে http://localhost:3001, এটা তাহলে কি করলাম, ব্যাকএন্ডের পাথ ধরে স্ল্যাশ রেজিস্টার। তাহলে ব্যাক এন্ডে এই নামে কোনো একটা এপিআই তৈরি হবে, যেরকম এপিআই ডট অথ, সেরকম এটা এরকম তৈরি করতে হবে। আচ্ছা, পাঠানোর সময় তিনটে ভ্যালু পাঠাচ্ছি আমি, এই তিনটেকে ধরতে হবে ওখানে গিয়ে, আর এই তিনটেকে স্টোর করতে হবে। ব্যাকএন্ডের কোড খুব সোজা, কি হয়ে গেল তো। তাহলে এখান থেকে কোথায় যাবে, এখান থেকে ব্যাকএন্ডে index ডট জেএস এর কাছে যাবে, তাহলে ব্যাকএন্ডে index ডট জেএস এর কাছে গেল। index ডট জেএস উপর থেকে দেখতে থাক, নতুন কি লোড হয়েছে বলবি, এটা নতুন না, এটা নতুন না, এটা নতুন। কর্ডস আমি ইনস্টল করেছিলাম, বলেছিলাম ব্যাকএন্ডের লিংক আপের জন্য লাগে, এখন থান্ডার ক্লায়েন্ট নেই বলে। আর এটাও নতুন না, এটাও নতুন না, এটাও নতুন না, এটা নতুন। apps ডট ইউজ কর্ডস, ওই কর্ডস যেটা ইনস্টল করলাম তাকে ইউজ করছি। করার পরে দেখ, যেখানে তুই app ডট api ডট auth লিখছিলিস তার জায়গায় স্ল্যাশ রেজিস্টার। এবার বলি স্যার আমি ফ্রন্ট এন্ড থেকে যদি নাম পাল্টে অন্য কিছু পাঠাই, সাইন আপ স্ল্যাশ সাইন আপ, তাহলে index ডট js এর মধ্যে স্ল্যাশ সাইন আপ করলি, হ্যাঁ তো ইনসার্ট করবি। ইনসার্টের সময় কোনো চেকিং দিইনি আমরা আগের দিন যেরকম বললাম কি, ইনসার্ট থাকলে ইউজার অলরেডি এক্সিস্ট, সেই চেকিং নেই প্রথম ক্লাসে, না পরের ক্লাসে এগুলো ঢোকাবো। কোনগুলো যে যদি এক্সিস্ট থাকে তাহলে আটকাও, তাহলে অথেন্টিকেশন দিইনি, ওই যে অ্যাসিনক্রোনাস লাগাইনি, ডাইরেক্ট জানিয়ে আসো ঢুকিয়ে দাও, ব্ল্যাঙ্ক না নিয়ে এলেই হলো ঢুকিয়ে দাও, যা খুশি নিয়ে আসো ঢুকিয়ে দাও। তাহলে রিকোয়েস্ট রেসপন্স, রিকোয়েস্ট কি নিয়ে আসে, আগের দিন থান্ডার ক্লায়েন্টে বাদিকটা ছিল রিকোয়েস্ট, এখন কি নিয়ে আসে, তিনটে জিনিস নিয়ে আসছিল। এখান থেকে যদি দেখি নেম ইমেল আর পাসওয়ার্ড, এই তিনটে ডেটা নিয়ে আসছিল। এই জায়গাটাকে কি বলে, রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্টের বডি পোরশন, ঠিক। তাহলে এই দেখ কোডে ফিরে এলি, এই তো index ডট জেএস, রিকোয়েস্ট ডট বডিতে কি নিয়ে এসেছে, সব ডেটা নিয়ে এসেছে, ডাইরেক্ট ইউজার ডট ক্রিয়েট লাগিয়ে দিলাম। সেভ করে দিচ্ছি ইউজার ডট সেভ এর প্যারামিটার পাস করতে হয় না, ইউজার ডট ক্রিয়েট এর প্যারামিটার পাস করতে হয়, আমি আলাদা করে ভ্যালু না তুলে ডাইরেক্ট পাস করে দিলাম, হয়ে গেল। এটা কি করে, ইউজার কার কাছে নিয়ে যাবে, ইউজার কার কাছে নিয়ে যাবে, নোটের কাছে, নোটের ইউজার নোটের কাছে নিয়ে যাবে। মডেলস এর মধ্যে নোট ছিল, ইউজার মানে নোটের অবজেক্ট, এখানে তাকা, ইউজার কার অবজেক্ট, উপরে লেখা রয়েছে, নোটের কাছে নিয়ে গিয়ে ডেটাবেসটা তৈরি করবে। ডেটাবেস যদি তৈরি থাকে তাহলে তো অসুবিধা নেই, নাহলে তৈরি করবে এখানে, এই তৈরি করবে ইউজার্স নামে, তৈরি আগে দিয়ে রয়েছে, তাহলে তার মধ্যে গিয়ে ওই ইনসার্ট করবে। ইনসার্ট হয়ে যাওয়ার পরে একটা জিনিস নতুন জিনিস পেলি, একটাই নতুন লাইন পেলি এখনো, যেটা এই লাইনটা, দুটো তো ক্যাচটা বলে যাও, ট্রাই ক্যাচ, ওটা ক্যাচ হচ্ছে এরার দিলে ওই এরারটা রিটার্ন করছিল, ওখানে মনে আছে, এরার পাস করছিল, সেটার জন্য ডট ক্যাচ। এবার এই ডট দেন যদি 12 নম্বর লাইন ঠিকঠাক রান করে তবেই 13 নম্বর লাইনের কাছে আসবে, সেরকম ডট দেন তখনই কাজ করে যে আগের লাইন ঠিক কাজ করে। আগের লাইন যদি এরার দেয়, ডাইরেক্ট 13 লাইনকে স্কিপ করে ক্যাচের লাইনে ঢুকবে। ডট দেন তখনই কাজ করবে যদি তার আগের লাইনটা ঠিকঠাক এক্সিকিউট করে। ডট দেনের কাজই হচ্ছে এখান দিয়ে ভ্যালুটা ফ্রন্ট এন্ডের পেজে পাঠানো, ঠিক। যদি ঠিকঠাক ইনসার্ট হয় তাহলে ফ্রন্ট এন্ডে পেজে যাবে, মানে আবার ব্যাকে চলে যাবে।
আবার ফ্রন্ট এন্ডের পেজে যাবে, কোথা থেকে কল হয়েছিল ফ্রন্ট এন্ড সেখান থেকে কাছে ফেরত যাবে। যেরকম থান্ডার ক্লায়েন্ট থেকে কল হলে থান্ডার ক্লায়েন্টের রেসপন্সে কাছে যাচ্ছিল, ঠিক দেখ কি লেখা রয়েছে, রেস ডট জেসন ব্র্যাকেটে কি পাস করলাম এমপ্লয়িজ, তাহলে পুরো ডেটা কার মধ্যে ধরাচ্ছি এমপ্লয়িজ, বলি আমি ই ধরালাম, তাহলে রেসপন্স ডট ইএমপি লিখলি, তাহলে ইএমপি যাবে। এবার হলো, তাহলে রেস ডট জেসন এমপ্লয়িজ, এমপ্লয়িজের মধ্যে কি আছে, তিনটে রেকর্ড এনেছিল, তিনটে রেকর্ড এনেছিল, সেই তিনটে রেকর্ড কার কাছে ফেরত যাবে, আবার হচ্ছে ফ্রন্ট এন্ডে যাবে। ফ্রন্ট এন্ড মানে সাইন আপ ডট জেএস, সাইন আপ ডট এর কাছে ফেরত গেল, এখানেও ডট দেন আছে, ওপর লাইন এক্সিকিউট হলো, নিচে লাইনে আছে সেম লাইন, এ কনসোল ডট লগে ওই জিনিসটাকে প্রিন্ট করলো রেজাল্ট বলে ভ্যারিয়েবলের মাধ্যমে, তাহলে ওখান দিয়ে কি হলো ফেরত, এমপ্লয়িজ এর ডেটাটা পুরো তিনটে ডেটা সেটা রেজাল্টের মধ্যে স্টোর হলো। তারপর দেখ একটা জিনিস দেখা যাচ্ছে নেভিগেট, এটা একটু আগে বলছিলাম নেভিগেট ভ্যারিয়েবল বানিয়ে রেখেছিলাম, যদি হয়ে যায় নেভিগেট কোন পেজে নিয়ে যাও, স্ল্যাশ হোম পেজে নিয়ে যাও। চলো এবার যখন ইনসার্ট হয়েছিল যদি হয়ে থাকে তাহলে ইন্সপেক্টে যা শিওর শর্ট তার রেকর্ড দেখাবে, এটা অবজেক্ট দেখিয়েছে, এই অবজেক্টের মধ্যে ঢুকলি না হয়নি, তখন নতুন দিতে হবে একটা, কারণ নাম দিই অশিক্ষিতর নাম দিয়ে তুই নিজেকে অশিক্ষিত মনে করিস না, চাকরি না পাওয়া অব্দি অশিক্ষিত, চাকরি পেয়ে গেলে তুই শিক্ষিত হবি। দিদি ক্রিয়েটে ক্লিক করলি, এবার দেখ একটা জিনিস, এটা কিছু নিচে এলো ডেটা বলে এসছে, এটা ক্লিক কর, যে ডেটা পাস করেছিলাম সেই ডেটা এসছে দেখ, এই দেখ জুহি পাল, বুঝতে পারছিস? এবার রেস ডট জেসনের মাধ্যমে যেটা পাস করেছিলিস এমপ্লয়িজ পুরো ডেটাটা ওখান দিয়ে এখানে এলো, এখানে কনসোল ডট লগের মাধ্যমে প্রিন্ট করলি, বলে প্রিন্ট হলো, তুই বললি আপনি যে কোনো, এখানে প্রিন্ট হচ্ছে নাকি টার্মিনালে প্রিন্ট হবে? এটা ফ্রন্ট এন্ডের কনসোল না ব্যাক এন্ডের কনসোল, এটা এটা তো ফ্রন্ট এন্ডে, তাহলে ফ্রন্ট এন্ডে প্রিন্ট হবে, এটা কোথায় টার্মিনালে প্রিন্ট হবে? ফ্রন্ট এন্ড কোনটা পেজ, ফ্রন্ট এন্ডের কনসোল ওটা, ব্যাক এন্ডের কনসোল তুই টার্মিনাল। এটাকে বুঝে গেছি, হাঁটিয়ে দে, দাঁড়া দাঁড়া, এটা হাঁটিয়ে দে, বা এটাকে হাঁটাস না, এটা কাজ কর, কমেন্ট করে দে, একটুখানি জায়গায় কমেন্ট করে দে, ঠিক আছে? পরে পেজে চলে যা, অসুবিধা নেই, কিন্তু পেজে না প্রিন্ট হোক। এবার নতুন কারো নাম নেই, ABCD দিয়ে দিই। কম্পোজিশন টাইটেল দত্তই, give@gmail.com 1 2 3 4 5 6, কোনো অথেন্টিকেশন নেই, চেকিং নেই, হ্যাঁ কটা এটা স্টোর হবে। আমি একটা জিনিস লিখে দিচ্ছি এখানে, আমি একটা কাজ করছি এখানে, কনসোল ডট ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেছে, এন্টারটা মার হয়ে গেছে। এবার আনডিফাইন্ড আসছে, কেন কিছু পাঠাচ্ছি সেটা ধরে প্রিন্ট করিনি, কিন্তু আমার মঙ্গলটিতে শিওর শট ঢুকবে, 26 হয়েছে, সেকেন্ড পেজে পাবো, সেকেন্ড পেজে যা এখানে হয়েছে, কনসোল ডট লকটাকে খুলবি, আবার এর কনসোলে প্রিন্ট হবে। এবার তুই বলি স্যার আমি কিছু পাঠাবো না, যদি আমার ইনসার্ট হয়ে যায় আমি দেনটা পাঠাবো না, তাহলে ওই পেজে দেন যাবে না, আর তাহলে এই পেজে প্রিন্টও হবে না। বেশি ছোট কোড, তুই তোকে ইউজ স্টেটটা বুঝতে হবে। সুন্দর মজা করছে কঠিন না, সুন্দর ইউজ, তোরা শুধুই কঠিন কঠিন করে বেড়াচ্ছিস। আরে এই ব্রেক অপশন কি কাজ করছে? পরে কথা বলবো। হ্যাঁ